ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি ম্যাম ভালো, আপনি কেমন আছেন? জি, ভালো আছো। তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে? জি ম্যাম। তো শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 15, তৃতীয় অধ্যায়। ভারত উপমহাদেশে মুঘল শাসন, জালালউদ্দিন মোহাম্মদ আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে, সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দে। আকবরের বঙ্গ বা বাংলাদেশ বিজয় সম্পর্কে ব্যাখ্যা। বৈরাম খান কে ছিলেন, তার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। আকবরের রাজ্য জয় সম্পর্কে বিশ্লেষণ। জাহাঙ্গীরের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। জাহাঙ্গীরের সিংহাসন আরোহণ সম্পর্কে ব্যাখ্যা। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। আকবরের বঙ্গ বিজয় সম্পর্কে ব্যাখ্যা। রাজমহলের যুদ্ধ, 12 ভূঁইয়াদের প্রতিরোধ। বৈরাম খান কে ছিলেন, তার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। আকবরের রাজ্য সম্পর্কে বিশ্লেষণ। গন্ডোয়ানা, মালব, চিতোর বিজয়, রণথম্বুর বিজয়, কালিঞ্জর বিজয়। একটু মিউট করে দিও হালিমা। হালিমা একটু ভিডিওটা অফ করে দিও আপু। শোনা, ভিডিওটা একটু অফ করে দিও হালিমা। মেবার বিজয়, গুজরাট বিজয়, বঙ্গ বিজয়, কাবুল, কান্দাহার, বল্ক, বাদাখশান বিজয়, 10 কাশ্মীর, সিন্ধু, অন্যান্য অঞ্চল অধিকার। একটু হালিমা, এটা একটু ভিডিওটা অফ করে দিও। জাহাঙ্গীরের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। জাহাঙ্গীরের সিংহাসন আরোহণ সম্পর্কে ব্যাখ্যা। বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন, দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। তোমরা একটু ভিডিওটা অফ করে দাও। ভারত উপমহাদেশে মুঘল শাসন, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবরের বঙ্গ বাংলাদেশ বিজয় সম্পর্কে ব্যাখ্যা। 1564 খ্রিস্টাব্দে বঙ্গ অর্থাৎ বাংলাদেশে কররানী বংশের প্রভুত্ব কায়েম হয়। কররানীরা স্বাধীনভাবে রাজত্ব করলেও সম্রাট আকবরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। কিন্তু তাজ খানের মৃত্যুর পর কররানী বংশের প্রতিষ্ঠাতা সুলাইমান কররানী বাংলার সিংহাসনে আরোহণ করে স্বাধীনভাবে রাজত্ব করলেও মুঘল সম্রাট আকবরের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। পিতা সুলাইমান কররানীর মৃত্যুর পর দাউদ কররানী সুলাইমানের কনিষ্ঠ পুত্র বাংলার সিংহাসনে 1573 খ্রিস্টাব্দে অধিকার করে সম্রাট আকবরের বশ্যতা অস্বীকার করে নিজ নামে মুদ্রা চালু রাখেন। তোমরা একটু ভিডিওটা অফ করে দাও। শুনতে পাচ্ছ? তোমাদের ভিডিওটা একটু অফ করে দাও। সাদিয়া, হালিমা।
অধিকার করে সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে নিজ নামে মুদ্রা চালু করেন। অতঃপর দাউদ কররানী সম্রাট আকবরের পূর্ব সীমান্তে জানানিয়া দুর্গ জয় করে সম্রাটের বিরাগভাজন হন। গুজরাট বিজয়ের পর মুঘল সম্রাট আকবর বাংলা বিজয়ের পরিকল্পনা গ্রহণ করলেও এই অবস্থায় সম্রাট আকবর বাংলা আক্রমণ করতে বাধ্য হলেন। সম্রাট আকবর তার অভিজ্ঞ এবং দক্ষ সেনাপতি ও জৈনপুরের শাসনকর্তা মুনিম খানকে বিশাল সেনাবাহিনী সহ বাংলার শাসক দাউদ খানের বিরুদ্ধে প্রেরণ করেন। এখানে যে বাংলার সেনাপতি হিসেবে কে গিয়েছিল? মুনিম খান। এর নিচে আন্ডারলাইন করবে। কিন্তু দাউদ খানের পিতা সুলাইমান কররানীর সাথে মুনিম খানের বন্ধুত্ব থাকায় দাউদ খানের উজির লুদি খানের মধ্যস্থতায় তাদের মধ্যে এক সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। বিষয়টি সম্রাট আকবরের মনোপুত না হয় সম্রাট আকবর শোষণ নিয়ে বিহার আক্রমণ করে দাউদ খানকে বিতাড়িত করে 1574 খ্রিস্টাব্দে হাজিপুর ও পাটনা দখল করেন। সেনাপতি মুনিম খানকে বঙ্গ বা বাংলার সুবেদার নিযুক্ত করে এবং রাজা টোডরমলের উপর বাংলা জয়ের দায়িত্ব প্রদান করে সম্রাট আকবর রাজধানী ফতেপুর সিক্রিতে ফিরে যান। অতঃপর মুনিম খান 20,000 সৈন্য নিয়ে বাংলার দিকে রওনা হন এবং বিনা বাধায় মুঘল বাহিনী একে একে মুঙ্গের, ভাগলপুর, কোলগাঁও এবং তেলিয়াগড় গিরিপথ দখল করেন। মুনিম খান গৌড়ের রাজধানী তান্ডা হয়ে সপ্তগ্রাম অধিকার করলে বাংলার শাসক দাউদ খান উড়িষ্যায় পালিয়ে যান। মুঘল বাহিনী উড়িষ্যার পথে দাউদ খানের দিকে অগ্রসর হলে 1575 খ্রিস্টাব্দের মার্চ মাসে তুকুরাই স্থানে উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। এই লাইনটা আন্ডারলাইন করবে। এই যুদ্ধে দাউদ খান পরাজিত হয়ে মুঘলদের সাথে কটকের সন্ধি স্বাক্ষর করেন। এই যে কটকের সন্ধি নিচে দাগ দিবে। কার সাথে কটকের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সম্রাট আকবর বাংলা শাসনকর্তা দাউদ খানের মধ্যে। এই বাংলার মধ্যে আছে রাজমহলের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে। মুঘলদের কাছে নথি স্বীকার করে দাউদ খান কটক সন্ধিতে স্বাক্ষর করলেও অনেক আফগান নেতা এ চুক্তি মেনে নেননি। তারা বিক্ষিপ্তভাবে মুঘলদের সাথে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় মুনিম খান প্লেগ রোগে আক্রান্ত হয়ে 1575 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে সুযোগ বুঝে বাংলার শাসক দাউদ খান কটকের সন্ধি চুক্তি ভঙ্গ করে বিদ্রোহ করেন এবং সমগ্র বাংলা পুনর্দখল করেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সম্রাট আকবর খান-ই-জাহান হুসেন কুলি খানকে সুবেদার এবং রাজা টোডরমলকে তার সহকারী নিয়োগ দিয়ে বাংলায় দাউদের বিরুদ্ধে প্রেরণ করেন। রাজা টোডরমলের বিচক্ষণতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মুঘল বাহিনী তেলিয়াগড় পুনরুদ্ধার করলে দাউদ খান রাজমহলের দিকে পিছু হটেন। 1576 খ্রিস্টাব্দে 10ই জুলাই রাজমহলের নিকট যুদ্ধে দাউদ খান মুঘল বাহিনীর হাতে শোচনীয়ভাবে পরাজিত হন। এই যে 1576 খ্রিস্টাব্দে 10ই জুলাই রাজমহলের নিকটে তোমরা আন্ডারলাইন করবে। এটা দিয়ে তোমাদের উদ্দীপকের প্রশ্ন হয় যে কার সময়ে রাজমহলের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটা তোমরা খেয়াল রাখবে। আকবরের সময় কার বাংলার শাসনকর্তা কে ছিল? দাউদ খান। কত খ্রিস্টাব্দে? 1576 খ্রিস্টাব্দ 10ই জুলাই। এগুলো আন্ডারলাইন করবে। সন্ধিভঙ্গের অপরাধে দাউদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দাউদ খানের পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। এভাবে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং বাংলা মুঘল সুবা বা প্রদেশে পরিণত হয়। এই যে কত খ্রিস্টাব্দে মুঘলদের প্রদেশে পরিণত হলো বাংলা, এটা খেয়াল রাখবে। 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধের জয়লাভের মধ্যে দিয়ে। এটা তোমাদের উদ্দীপকের প্রশ্ন হয়, সৃজনশীল, খেয়াল রাখবে। দাউদের পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, দাউদের পতনের সাথে সাথে 240 বছরের বাংলার স্বাধীনতা ধ্বংসপ্রাপ্ত হয়। সমগ্র বিহার ও বাংলা আকবরের কর্তৃত্বাধীনে আসে এবং তখন সম্রাটের প্রতিনিধিদের দ্বারা তার শাসিত হতে থাকে। দাউদের উপরে ইনভার্টেড কমা দিবে আর তা শাসিত হতে থাকে দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে।
বারো ভূঁইয়াদের প্রতিরোধ। দাউদ খানের পতন হলেও আকবরের শাসনামলে বাংলায় সম্পূর্ণভাবে মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। বারো ভূঁইয়ার নামধারী বাংলার কয়েকজন স্বাধীন ও আধা স্বাধীন জমিদার আকবরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভাটি অঞ্চলের জমিদার ঈসা খান মসনদি আলা ও তার পুত্র মুসা খানের নেতৃত্বে যশোরের রাজা প্রতাপাদিত্য, বুকাইনগরের উসমান খান লোহানী, সরাইলের সোনাগাজী, নাটোরের কংসনারায়ণ, বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায়, ভুলুয়া রাজ্যের অনন্ত মাণিক্য প্রমুখ জমিদারগণ মুঘল কর্তৃত্ব অস্বীকার করে বিদ্রোহ ও প্রতিরোধ যুদ্ধ চালাতে থাকেন। আকবরের পক্ষে এই ভূঁইয়াদের দমন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর এই ভূঁইয়াদের মুঘল কর্তৃত্ব স্বীকারে বাধ্য করেন। এইভাবে মুঘল বারো ভূঁইয়াদের সাথে পরবর্তী সময়ে দিল্লির সম্রাটদের সাথে একটা সমঝোতা এবং সুসম্পর্ক স্থাপিত হয়। বৈরাম খান কে ছিলেন তার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। সম্রাট হুমায়ুন ও আকবরের জীবনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বৈরাম খান। বৈরাম খান ছিলেন বাদাখশানের অধিবাসী। তিনি ছিলেন শিয়া ধর্মাবলম্বী। তার পিতার নাম ছিল সাইফ আলী বেগ এবং তিনি গজনির গভর্নর ছিল। এই কয়েকটা লাইনে তোমরা আন্ডারলাইন করবে। বৈরাম খান কর্মজীবন শুরু করেন মুঘল সম্রাট বাবরের সেনাবাহিনীর একজন সৈনিক হিসাবে। এই লাইনটাও আন্ডারলাইন করবে। তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত, এইটাও আন্ডারলাইন করবে। সম্রাট হুমায়ুনের সৎ বোন সালমা বেগমের সাথে বৈবাহিক সূত্রে তিনি রাজপরিবারের আত্মীয় ছিলেন। রাজ্যহারা সম্রাট হুমায়ুনের দুর্দিনে এবং দিল্লি থেকে পারস্যে পলায়নকালে এবং দিল্লি পুনরুদ্ধারে সহায়তা করেন বৈরাম খান। সরহিন্দের যুদ্ধে বৈরাম খান মুঘল বাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন। কান্দাহার জয়ের পর সম্রাট হুমায়ুন বৈরাম খানকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন। তিনি আকবরের খানি খানান ও অভিভাবক নিযুক্ত হয়েছিলেন। এই যে বৈরাম খানের উপাধি কি ছিল? খানি খানান। এবং তিনি কার অভিভাবক ছিলেন? আকবরের। এটা এই লাইন আন্ডারলাইন করবে। বৈরাম খানের বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে সম্রাট হুমায়ুন তাকে উপলক্ষ করে বলেছিলেন, অর্থাৎ আপনার ন্যায় অনির্বাণ প্রদীপ আমাদের পরিবারে আর কেউ নেই। অর্থাৎের উপরে ইনভার্টেড কমা দিয়ে শুরু করবে, আর কেউ নেই দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। আকবর অপরিণত বয়স্ক হওয়ায় বৈরাম খান তার আতালিক বা অভিভাবক নিযুক্ত হন। এই যে আতালিক এর নিচে আন্ডারলাইন করবে। অভিভাবকের শব্দ কি ছিল? আতালিক। সম্রাট আকবর বৈরাম খানকে শ্রদ্ধা ভরে খান বাবা বলে ডাকতেন। তোদের প্রশ্ন থাকে বৈরাম খানকে সম্রাট আকবর কি বলে ডাকতেন? খান বাবা। আন্ডারলাইন করবে খান বাবার নিচে। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর সম্রাট আকবর বৈরাম খানের সাহায্যে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। কিন্তু সম্রাট আকবরের রাজত্বকালে বৈরাম খান প্রাথমিক পর্যায়ে রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন। এ সময় বৈরাম খান ভকিল অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে 4 বছর 1556 থেকে 1560 খ্রিস্টাব্দে নিষ্ঠার সাথে রাজকার্য পরিচালনা করেন। এই লাইনটা আন্ডারলাইন করবে। বৈরাম খান বুদ্ধিমত্তা, তেজস্বিতা ও ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা পানিপথের দ্বিতীয় যুদ্ধে সেনাপতি হিমুকে পরাজিত করে মুঘল রাজবংশ পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেন। ঐতিহাসিক বদায়ুনি তার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বুদ্ধিমত্তা, উদারতা, আন্তরিকতা, আনুগত্য, নম্রতা প্রভৃতি গুণে বৈরাম খান সকলকে অতিক্রম করেছিলেন। বুদ্ধিমত্তার উপর ইনভার্টেড কমা দিবেন, আর সকলকে অতিক্রম করেছিলেন দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। কিন্তু বৈরাম খানের স্বেচ্ছাচারিতা ও রূঢ় ব্যবহার রাজপরিবার ও রাজপ্রাসাদের অনেকেই শত্রুতে পরিণত করে এবং তার পতনকে আসন্ন করে তোলে। এছাড়া সম্রাট আকবর ভয়প্রাপ্ত হয়ে সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার বাসনা ব্যক্ত করেন। আকবরের মাতা হামিদা বানু, ধাত্রীমাতা মাহাম আনাগার পুত্র আদম খান, পালিত ভাতা মির্জা আজিজ কোকা, পালক পিতা শামসুদ্দিন আতাকা, জামাতা শিহাবুদ্দিন, পীর মোহাম্মদ প্রমুখ বৈরাম খানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সম্রাট আকবরকে তার অভিভাবকত্ব অস্বীকার করতে পরামর্শ দেন।
এই যে কার কার নাম সবার নামের নিচে আন্ডারলাইন করবে, যে বৈরাম খানের বিরুদ্ধে কে কে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই লাইনগুলো আন্ডারলাইন করবে। বৈরাম খান প্রথমে মেনে নিলেও পরে সম্রাট আকবরের বিপক্ষে বিদ্রোহী হন, কিন্তু পরাজিত হয়ে সম্রাট আকবরের কাছে ক্ষমা প্রদর্শন করলে বৈরাম খানকে আকবর ক্ষমা প্রদর্শন করে মক্কা যাওয়ার অনুমতি দেন। তবে বৈরাম খানের মক্কায় হজ করতে যাওয়ার বাসনা পূর্ণ হয়নি। মক্কার পথে গুজরাটের পাটনায় মোবারক খান নামে এক লোহানি আফগান আততায়ীর হাতে 1561 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি বৈরাম খান নিহত হন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, বৈরাম খানের পতন আকবরের রাজত্বের প্রথমার্ধের একটি অন্যতম আকর্ষণীয় ঘটনা। এই বৈরাম খানের উপর ইনভার্টেড কমা দিবে, অন্যতম আকর্ষণীয় ঘটনা দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। তবে এই যে বৈরাম খান কত খ্রিস্টাব্দে মারা গেলেন? 1561 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি, এর নিচে আন্ডারলাইন করবে। আর তার আততায়ী কে ছিল? মোবারক খান। আর কোথায় তিনি হয়? গুজরাটের পাটনায়, এটা নিচেও তিনি তোমরা আন্ডারলাইন করবে। আকবরের রাজ্যজয় সম্পর্কে বিশ্লেষণ। সম্রাট আকবর ছিলেন শক্তিশালী সাম্রাজ্যবাদী শাসক। তিনি ভারত উপমহাদেশে একটি একক রাষ্ট্র এবং নিজেকে সেই রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি রূপে প্রতিষ্ঠা করতে সচেষ্টা এবং সক্ষম হয়েছিলেন। সম্রাট আকবর যখন সিংহাসনে আরোহণ করেন তখন মুঘল সাম্রাজ্য পাঞ্জাব, দিল্লি ও আগ্রার মধ্যে সীমাবদ্ধ ছিল। তিনি 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ থেকে শুরু করে 1601 খ্রিস্টাব্দে দক্ষিণের আমিরগড় দুর্গ দখল করা পর্যন্ত প্রায় সুদীর্ঘ 45 বছরের মধ্যে কখনো রাজ্য সম্প্রসারণ ও সংহতি বিধান থেকে নিজেকে বিরত রাখেননি। এক নাম হলো গন্ডোয়ানা বিজয়। গন্ডোয়ানা রানী মাতা দুর্গাবতী তার নাবালক পুত্র বীর নারায়ণের প্রতিনিধি হিসাবে শাসনকার্য পরিচালনা করেছিলেন। সম্রাট আকবর এই রাজ্য জয় করার জন্য 1564 খ্রিস্টাব্দে কারা প্রদেশের শাসনকর্তা আসফ খানকে প্রেরণ করেন। বীরঙ্গনা রানী মুঘল বাহিনীকে প্রবল বাধা দান করলেও জবলপুরের যুদ্ধে পরাজয় বরণ করেন। মুঘল বাহিনীর হাতে বন্দী হয়ে অপমান ও আত্মসম্মান অপেক্ষা মৃত্যু শ্রেয় মনে করে ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। বালক রাজা বীর নারায়ণ যুদ্ধক্ষেত্রে নিহত হন। ফলে গন্ডোয়ানা মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। মালব বিজয়। 1561 খ্রিস্টাব্দে সম্রাট আকবর রাজ বাহাদুরের বিরুদ্ধে আদম খানকে প্রেরণ করেন। আদম খান অতি অল্প সময়ে মালবের রাজধানী শাসাংপুর দখল করেন। মালব মুঘল সাম্রাজ্যযুক্ত হয়। তো মালব জয় হলো কত খ্রিস্টাব্দে? 1561 খ্রিস্টাব্দে দাগ দিবে। আর ছিল কি? সেনাপতি আদম খান। আর মালবের রাজধানীর নাম ছিল শাসাংপুর। এইটা আন্ডারলাইন করবে। চিতোর বিজয়। রাজপুতনার সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল মেবার এবং চিতোর দুর্গের সামরিক গুরুত্ব বিবেচনা করে সম্রাট আকবর চিতোরের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। এছাড়াও চিতোর রাজ উদয় সিংহের উদ্ধতপূর্ণ আচরণ পলাতক মালবরাজ রাজবাহাদুর ও বিদ্রোহী ভ্রাতা মির্জা হাকিমকে আশ্রয়দান আকবরকে ক্ষুব্ধ করে। এই চিতোরের রাজার নাম কি? উদয় সিং। তার নিচে দাগ দিবে তোমরা। সম্রাট আকবর রাজা উদয় সিংকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য 1568 খ্রিস্টাব্দে মেবারের রাজধানী চিতোর আক্রমণ করলে রানা উদয় সিং পালিয়ে পার্বত্য অঞ্চলে আশ্রয় দেন। উদয় সিংয়ের দুই বীর সেনাপতি জয়মল ও পাট্টা প্রায় 4 মাস ধরে মুঘল বাহিনীকে প্রতিহত করে রেখেছিল। এই যে উদয় সিংয়ের দুই বীর সেনাপতির নাম জয়মল ও পাট্টার নিচে দাগ দিবে, আন্ডারলাইন করবে। কয় মাস অবরুদ্ধ করে রেখেছিল মুঘল বাহিনীকে? 4 মাস। এটা নিচে আন্ডারলাইন করবে। অবশেষে তারা পরাজিত হন এবং বহু রাজপুত সৈন্য নিহত হয় ও রাজপুত রানীরা জওহরবত বা অর্থাৎ বিষ পালন করে আত্মহত্যা করেন। ঐতিহাসিক আবুল ফজলের মতে 30,000 রাজপুত সৈনিক দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। এখানে 30-এর উপরে ইনভার্টেড কমা দিয়ে প্রাণ দিয়েছিল, দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। তার মানে হচ্ছে যে এই চিতোরের দুর্গ জয় করতে গিয়ে কতজন রাজপুত সৈন্য প্রাণ দিয়েছিল?
30,000, এটা নিচে আন্ডারলাইন করবে। ফলে বিকানির রাজা কল্যাণমল ও তার দুই পুত্র রায় রাজা রাওয়ালহর রায়সহ মাতুয়ার, বুন্দি, সিরোহী প্রভৃতি রাজ্যের রাজাগণ স্বেচ্ছায় সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করেন। রণথম্বুর বিজয়। রাজপুতনার অন্যতম দুর্ভেদ্য রাজ্য রণথম্বুরের রাজা ছিলেন চৌহান বংশীয় সুরজন হর। সম্রাট আকবর নিজে 1568 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে রণথম্বুর আক্রমণ করেন। রাজা সুরজন হর মুঘল আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়ে 1569 খ্রিস্টাব্দে একটি সন্ধি চুক্তির মাধ্যমে আত্মসমর্পণ করলে সম্রাট তাকে ক্ষমা করে দিয়ে বারাণসী ও চুনারের শাসনকর্তা নিয়োগ ও 2000 মনসব দান করেন। তাহলে এখানে তোমরা এই রাজপুতনার রাজা কে ছিল তার নিচে আন্ডারলাইন করবে সুরজন হর। তারপরে কি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তির মাধ্যমে তিনি কি পেলেন, বানারস ও চুনার এর শাসনকর্তা, আর কি 2000 মনসব, এইগুলো নিচে আন্ডারলাইন করবে। মেবার জয়। কালিঞ্জর বিজয়। কালিঞ্জ ছিল বুন্দেলখণ্ডের একটি দুর্ভেদ্য দুর্গ। এই দুর্গের অধিপতি ছিলেন রাজা রামচন্দ্র, এটা নিচে আন্ডারলাইন করবে, রামচন্দ্র নিচে। সম্রাট আকবরের নির্দেশে সেনাপতি মজনু খান কালিঞ্জর অবরোধ করলে রাজা রামচন্দ্র 1569 খ্রিস্টাব্দের আগস্ট মাসে সম্রাট আকবরের কাছে আত্মসমর্পণ করেন। মেবার বিজয়। মেবারে রানা উদয় সিং এর মৃত্যুর পর তার পুত্র প্রতাপ সিং রাজ সিংহাসন লাভ করেন। রানা প্রতাপ সিং প্রবল সাহসের সাথে মানসিংহ, আসফ খান এবং মুঘল বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হন। 1576 খ্রিস্টাব্দে গোলকোন্ডার নিকটে হলদিঘাটের প্রান্তরের যুদ্ধে রাজপুত বাহিনী পরাজিত হলে রানা প্রতাপ সিং পালিয়ে জঙ্গলে আশ্রয় নেন। এই যে হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে, এটা নিচে আন্ডারলাইন করবে, আর রানা প্রতাপ সিং এর নিচে। রানা প্রতাপ সিং এর মৃত্যুর পর তার পুত্র অমর সিং মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করলে যুবরাজ সেলিম তাকে পরাজিত করে মেবার জয় করেন। গুজরাট বিজয়। বন্দর সমুদ্র গুজরাট ছিল তৎকালীন ভারতের একটি সম্পদশালী রাজ্য। এই লাইনটি আন্ডারলাইন করবে, ভারতের বন্দর সমৃদ্ধ রাজ্য ছিল কোনটি, গুজরাট, এটা নিচে আন্ডারলাইন করো। এটা দিয়ে সৃজনশীল প্রশ্ন হয়। ঐতিহাসিক কে কে দত্ত বলেন, উন্নত ও সমৃদ্ধশালী বন্দর থাকায় গুজরাট একটি আকর্ষণীয় বাণিজ্যিক অবস্থান ও বিশেষ অর্থনৈতিক গুরুত্ব ছিল। তোমরা উন্নতর উপরে ইনভার্টেড কমা দিয়ে বিশেষ অর্থনৈতিক গুরুত্ব ছিল দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। গুজরাটের অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ ও সুলতান তৃতীয় মুজাফফর শাহের দুর্বলতার সুযোগে তার মন্ত্রী ইতিমাদ খান সম্রাট আকবরকে গুজরাট আক্রমণের আমন্ত্রণ জানান। 1572 খ্রিস্টাব্দে মুঘল বাহিনী গুজরাট অভিযানে অগ্রসর হলে সুলতান মুজাফফর শাহ সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে গুজরাটের রাজধানী আহমদাবাদ মুঘলদের অধিকারে আসে। এই তোমরা 1572 খ্রিস্টাব্দের নিচে আন্ডারলাইন করবে। আর গুজরাটের শাসক ছিল কে, তৃতীয় মুজাফফর শাহ, এর নিচে আন্ডারলাইন করবে। আর গুজরাটের রাজধানীর নাম কি ছিল, আহমদাবাদ, এর নিচে আন্ডারলাইন করবে। সম্রাট আকবর খানি আজম আজিজ কোকাকে আহমদাবাদের শাসনকর্তা নিয়োগ করে সম্রাট রাজধানী ফতেহপুর সিক্রিতে ফিরে যান। সম্রাট আকবর রাজনীতিতে ফেরার পর গুজরাটের বিদ্রোহী ও পলাতক আমিরগণ সুরাট, ভ্রুচ, কাম্বে ও আহমেদাবাদ পুনর্দখল করে। এই সংবাদ পেয়ে সম্রাট আকবর পুনরায় গুজরাট গমন করে বিদ্রোহীদের পরাজিত করে রাজা টোডরমলকে সুবেদার নিয়োগ করেন গুজরাটের। বঙ্গ বাংলা বিজয়। গুজরাট বিজয়ের পর সম্রাট আকবর বাংলা বিজয়ের পরিকল্পনা গ্রহণ করেন। বাংলার শাসনকর্তা দাউদ খান কররানী 1576 খ্রিস্টাব্দে 10 জুলাই রাজমহলের নিকট যুদ্ধে তাকে পরাজিত করে সম্রাট আকবর বাংলা মুঘল সাম্রাজ্যভুক্ত করেন। বাংলা সম্পর্কে তোমাদের আলাদা প্রশ্ন দিয়েছি, তোমরা খুব ভালো করে পড়বে। বাংলা সম্পর্কে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় আর অন্য ধর্মমূলক প্রশ্ন।
কাবুল, কান্দাহার, বল্ক ও বাদাখশান বিজয়। কাবুলের শাসনকর্তা সম্রাট আকবরের বৈমাত্রীয় ভাই মির্জা হাকিম, বাংলা ও জৈনপুরের গোড়া মুসলমানগণ এবং অর্থমন্ত্রী মির্জা মনসুর কর্তৃক অনুপ্রাণিত হয়ে সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। পাঞ্জাব অধিকার করার উদ্দেশ্যে 15,000 অশ্বারোহী সৈন্যসহ লাহোর পর্যন্ত মির্জা হাকিম অগ্রসর হন। 1581 খ্রিস্টাব্দে সম্রাট আকবর স্বয়ং 50,000 অশ্বারোহী, 500 হস্তী বাহিনী এবং এক বিশাল বাহিনী পদাতিক বাহিনী সহ কাবুলের উদ্দেশ্যে প্রেরিত হলে মির্জা হাকিম মুঘল বাহিনীর হাতে পরাজিত হয়ে সম্রাটের আনুগত্য প্রকাশ করলে ভ্রাতা মির্জা হাকিমকে ক্ষমা করে কাবুলের শাসনভার অর্পণ করেন সম্রাট আকবর। কান্দাহার পারস্য সাম্রাজ্যভুক্ত ছিল। পারস্যরাজ তখন তুর্কি ও উজবেক বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় সম্রাট আকবর বিনা বাধায় কান্দাহার মুঘল সাম্রাজ্যভুক্ত করেন 1595 খ্রিস্টাব্দে। বল্ক ও বাদাখশান জয় করলে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে মুঘলদের নিয়ন্ত্রণে আসে, কেননা মুঘলদের নিরাপত্তা ও বংশীয় শাসনের স্থায়িত্বের জন্য ভারতের উত্তর পশ্চিম সীমান্ত নিয়ন্ত্রণ জরুরি ছিল। 10 কাশ্মীর, সিন্ধু ও অন্যান্য অঞ্চল অধিকার। কাশ্মীর ভারতের ভূস্বর্গ নামে পরিচিত। এই লাইন আন্ডারলাইন করবে যে ভারতের ভূস্বর্গ কি ছিল, কাশ্মীর, এটা আন্ডারলাইন করবে। এই রাজ্যের শাসক ছিলেন সুলতান ইউসুফ শাহ, এইটাও আন্ডারলাইন করবে। 1586 খ্রিস্টাব্দে সম্রাটের নির্দেশে রাজা ভগবান দাস ও কাসিম খানের নেতৃত্বে মুঘল বাহিনী কাশ্মীর আক্রমণ করে। ইউসুফ শাহ ও তার পুত্র ইয়াকুব খান পরাজিত হলে কাশ্মীর মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। মুলতানের শাসনকর্তা আব্দুর রহিম খানি খানান 1591 খ্রিস্টাব্দে মির্জা জানি বেগকে পরাজিত করে সিন্ধু জয় করেন। এই লাইনটুকু আন্ডারলাইন করবে। 1595 খ্রিস্টাব্দে বেলুচিস্তান ও মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। এভাবে উত্তর ভারতে সম্রাট আকবরের রাজ্যসীমা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী এবং পশ্চিমে হিন্দুকুশ হতে পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত হয়। এই লাইনটা আন্ডারলাইন করবে যে আকবরের রাজ্যসীমা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এই লাইনটা সেই লাইন। সম্রাট আকবরের চরিত্র ও কৃতিত্ব, প্রশ্নটা তোমরা অ্যাড করে নিও। চরিত্র: 1605 খ্রিস্টাব্দে 25 অক্টোবর মহান সম্রাট আকবর মৃত্যুবরণ করেন। এর নিচে আন্ডারলাইন করবে। তিনি ছিলেন আকর্ষণীয় অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। তার চরিত্রে বহুমুখী প্রতিভার অপূর্ব সমাবেশ ঘটেছিল। আবুল ফজল ও বদায়ুনীর বিবরণ মতে সম্রাট আকবর আকর্ষণীয় অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং রাজকীয় সব গুণই তার চরিত্রে বিদ্যমান ছিল। ঐতিহাসিক ফাদার মনসারেট বলেন, চেহারা এবং আকৃতিতে তিনি ছিলেন রাজকীয় মর্যাদা সম্পন্ন। এই চেহারার উপরে ইনভার্টেড কমা দিয়ে রাজকীয় মর্যাদা সম্পন্ন দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। শারীরিক গঠন, চালচলন ও কথাবার্তায় তিনি ছিলেন রাজোচিত। চালচলনে রাজোচিত হলেও সম্রাট আকবর ব্যক্তি মানুষ হিসেবে ছিলেন সরল, সহজ, ভদ্র ও অমায়িক। পরিবারবর্গের প্রতি তিনি ছিলেন বাৎসল্য ও স্নেহশীল। বৈমাত্রীয় ভাই মির্জা হাকিম ও পুত্র যুবরাজ সেলিম অর্থাৎ জাহাঙ্গীরের প্রতি তার আচরণে এর প্রমাণ পাওয়া যায়। সম্রাট অধ্যত্ত, দাম্ভিকতা, অহংকার পছন্দ করতেন না। অবাধ্য ও উদ্ধতদের ব্যাপারে তিনি ছিলেন নির্মম ও কঠোর। তবে অনুগত, বিনয়ী, আস্থাভাজনদের প্রতি তিনি ছিলেন অতীব দয়ালু ও ক্ষমাশীল। ঈশ্বরী প্রসাদ বলেন, তিনি গর্ব ও দাম্ভিকতাকে ঘৃণা করতেন এবং সাধারণ মানুষের মতো আচরণ করতেন। তিনির উপরে ইনভার্টেড কমা দিবে। সাধারণ মানুষের মতো আচরণ করতেন দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ঐতিহাসিক ফাদার জেভিয়ারের মতে প্রকৃতপক্ষে তিনি ছিলেন মহৎ গুণের প্রতি মহৎ এবং বিনয়ীদের প্রতি বিনয়ী। এই প্রকৃতপক্ষের উপরে ইনভার্টেড কমা দিয়ে বিনয়ীদের প্রতি বিনয়ী ইনভার্টেড কমা শেষ করবে। তিনি সম্রাটের অত্যাচারী হওয়াকে অন্যায় ও নীতিবিরুদ্ধ বলে মনে করতেন। বাল্যকাল থেকে সম্রাট
নির্ভীক চিত্ত ও তেজস্বী হিসাবে পরিচিত ছিলেন। কর্তব্যকর্মে তিনি ছিলেন অত্যন্ত সৎ। তার মধ্যে প্রচন্ড উচ্চাভিলাষ ছিল। সময়ানুবর্তিতা সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। তিনি আয়েশ অপছন্দ করতেন এবং তার মধ্যে অলসতা বলতে কিছুই ছিল না। কৃতিত্ব, সম্রাট আকবরের কৃতিত্ব। দিগ্বিজয়ী সেনাপতি সম্রাট আকবর অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী ছিলেন। উচ্চাভিলাষী ও সাম্রাজ্যবাদী আকবর তার অসাধারণ সামরিক নৈপুণ্য ও দূরদর্শী কূটনৈতিক কলাকৌশলী দ্বারা এ সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করেন এবং পশ্চিমে কাবুল থেকে পূর্বে বঙ্গোপসাগর এবং উত্তরে হিমালয় থেকে নর্মদা নদী পর্যন্ত এক বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি হন। রাজনীতিবিদ ও সংগঠক সম্রাট আকবর একজন বিচক্ষণ রাজনীতিবিদ ও সফল সংগঠক ছিলেন। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ও সংগঠক। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে আকবরের সংগঠন প্রতিভার প্রাচ্যের শাসকদের মধ্যে অত্যন্ত বিরল এবং বিশ্বের অন্য কোনো দেশেও সহজপ্রাপ্য নয়। আকবরের উপরে ইনভার্টেড কমা দিয়ে কোনো দেশে সহজপ্রাপ্য নয়, ইনভার্টেড কমা শেষ করবে। বস্তুত জাতি, ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে প্রজাসাধারণকে একটি রাজনৈতিক সংগঠনের আওতাভুক্ত করে ভারতীয় ঐক্য স্থাপন ছিল তার প্রধান লক্ষ্য। তিনি বিবদমান বিভিন্ন রাজ্য, জাতি ও ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় জাতীয়বাদের পিতায় পরিণত হন। এই যে ভারতীয় জাতীয়বাদের পিতায় পরিণত হয়, আন্ডারলাইন করবে। এই যে জওহরলাল নেহেরু আকবরকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে আখ্যায়িত করেন, এই লাইনটা আন্ডারলাইন করবে। শ্রেষ্ঠ শাসক ও সংস্কারক একজন মহান ও সফল শাসকের প্রয়োজনীয় সব গুণ সম্রাট আকবরের মধ্যে ছিল। তিনি তার সাম্রাজ্যে একটি কল্যাণকর ও বাস্তবধর্মী প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। তার শাসন ব্যবস্থা ছিল ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ভারতীয় ও পার্শ্বিক আরবীয় শাসননীতির এক অপূর্ব সংমিশ্রণ। তাছাড়া শাসনতান্ত্রিক ও সামরিক সংস্কারের মধ্যে ভূমি রাজস্ব নীতির ব্যাপক পরিবর্তন, জায়গির প্রথা নিয়ন্ত্রণ, মনসবদারি প্রথা প্রবর্তন, বাংলা সনের প্রবর্তন ইত্যাদি উল্লেখযোগ্য। সম্রাট আকবরের সময় থেকে বাংলা সনের প্রথম দিন তথা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ হিসাবে উদযাপিত হয়ে আসছে। এই লাইনগুলো আন্ডারলাইন করে, খুব গুরুত্বপূর্ণ যে কার সময় থেকেই পহেলা বৈশাখ উদযাপিত হয়, এটা সৃজনশীল প্রশ্ন হয়। শিক্ষা ও সংস্কৃতির অনুরাগী সম্রাট আকবরের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তবে তিনি তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিদের মুখে আলোচনা শুনে শুনে তিনি ধর্মতত্ত্ব, দর্শন, ইতিহাস ও রাষ্ট্রনীতি বিজ্ঞানে বিশেষ পাণ্ডিত্য অর্জনের সমর্থ হন। এ সময় মির্জা আব্দুর রহিম, মির্জা আব্দুল আজিজ কোকতালাস, আবুল ফজল, কবি ফৈজি, হুসাইন খান বাক্যবাগীশ, আবুল ফাতহ গিলানি, রাজা টোডারমল, রসিকপ্রবর রাজা বীরবল এবং সঙ্গীতজ্ঞ মিয়া তানসেন প্রমুখ 9 জন বিদ্বান ও গুণী ব্যক্তি তার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন। জাহাঙ্গীরের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। মুঘল বংশের চতুর্থ সম্রাট নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র। 1579 খ্রিস্টাব্দে 30শে আগস্ট সম্রাট আকবরের স্ত্রী এবং রাজপুত রাজা বিহারীমলের কন্যা যোধাবাইয়ের গর্ভে জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন। জনশ্রুতি আছে যে সম্রাট আকবরের অনেকগুলো সন্তান শিশু অবস্থায় মারা গেলে তিনি চিন্তিত হয়ে পড়েন। উত্তরাধিকারী হিসেবে পুত্র সন্তান লাভের আশায় সম্রাট আকবর প্রতি বছর আজমিরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারত করে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। একই উদ্দেশ্যে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে বিখ্যাত সাধক শেখ সেলিম চিশতির কারখানায় যেতেন। 2 জন সাধকের নিচে আন্ডারলাইন করে, একজন মঈনুদ্দিন চিশতি, একজন শেখ সেলিম। সেখানে অবস্থানরত অবস্থায় সম্রাট আকবর দরবেশ শেখ সেলিমের চিশতির হাতে বায়াত গ্রহণ করেন। ধারণা করা হয় সেলিম চিশতির দুয়ার ফলে জাহাঙ্গীরের জন্ম হয়। এই জন্য সম্রাট আকবর আদর করে ছেলের নাম রাখেন দরবেশের নামের সাথে মিল রেখে সেলিম। বহু সাধনার পরে এ পুত্রের জন্ম হওয়ায় জাহাঙ্গীরকে এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স বলা হয়। এর নিচে আন্ডারলাইন করবে। তবে আদর ও স্নেহ করে সম্রাট সেলিমকে শেখু বাবা বলে ডাকতেন। এই শেখু বাবার নিচে আন্ডারলাইন করবে। সম্রাট আকবরের নিজের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তার শিশুপুত্র সেলিমকে রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে উপযুক্তভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। আকবর পুত্র সেলিমের রাজকীয় শিক্ষাদানের উদ্দেশ্যে মাত্র 4 বছর বয়স থেকে
খানান আব্দুর রহিম সহ বহু পণ্ডিত ব্যক্তিকে তার গৃহশিক্ষক নিযুক্ত করেন। সেলিম এ সকল পণ্ডিতের কাছ থেকে আরবি, ফার্সি, তুর্কি ভাষা, হিন্দি ভাষা, গণিত, ইতিহাস ও ভূগোলশাস্ত্র ও নানা বিষয়ে পারদর্শিতা অর্জন করেন। যুদ্ধবিদ্যায়ও শাহজাদা জাহাঙ্গীর বিশেষ পারদর্শিতা অর্জন করেন। 1586 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে মামাতো বোন এবং রাজা ভগবান দাসের কন্যা মানবাইকে জাহাঙ্গীর বিবাহ করেন। জাহাঙ্গীরের সিংহাসন আরোহণ। শাহজাদা সেলিম উচ্চাভিলাষী ছিলেন। শাহজাদা দানিয়েলের প্রতি পিতা আকবরের সদয় দৃষ্টি ভবিষ্যতে সিংহাসন লাভের ব্যাপারে সেলিমকে সন্দিহান করে তোলায় তিনি 1601 খ্রিস্টাব্দে এলাহাবাদে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এতে সম্রাট আকবর শাহজাদা সেলিম অর্থাৎ জাহাঙ্গীরের প্রতি অত্যন্ত রুষ্ট হন। অবশ্য রাজমাতার মধ্যস্থতায় সেলিম আগ্রায় গিয়ে সম্রাটের নিকট ক্ষমা প্রার্থনা করলে আকবর পুত্র জাহাঙ্গীরকে ক্ষমা প্রদর্শন করেন। শাহজাদা দানিয়েলের মৃত্যুর পর সম্রাট আকবর তার অন্তিম সময়ে শাহজাদা সেলিম অর্থাৎ জাহাঙ্গীরকে মনোনীত করে নিজের রাজকীয় পোশাক এবং তরবারি দান করে যান। 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর এক সপ্তাহ পর 24শে অক্টোবর যুবরাজ সেলিম অর্থাৎ জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। অবশ্য ইতিহাসে তিনি জাহাঙ্গীর অর্থাৎ ভুবন বিজয়ী পৃথিবীর অধিকারী নামেই সমধিক পরিচিত ছিলেন। এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করবে। বেল অফ জাস্টিসের প্রবর্তন করেন কে? বেল অফ জাস্টিসের প্রবর্তন করেন সম্রাট জাহাঙ্গীর। নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা। জাহাঙ্গীরের প্রবর্তিত আইনবিধির নাম কি ছিল? দস্তুরুল আলম। জাহাঙ্গীরের প্রবর্তিত আইনবিধি দস্তুরুল আলমের আইনবিধি কয়টি ছিল? 12টি। 12 ভূঁইয়া কারা? মুঘল আমলে বাংলার কয়েকজন স্বাধীনচেতা জমিদারদের 12 ভূঁইয়া বলা হয়। সম্রাট জাহাঙ্গীর কি উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। 7 কার নাম অনুসারে ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয়েছিল? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। 8 জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে পর্তুগিজদের পরাস্ত করেন? 1613 খ্রিস্টাব্দে। 9 উইলিয়াম হকিন্স কত খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন? 1608 খ্রিস্টাব্দে। 10 সম্রাট জাহাঙ্গীরের রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তুজুকি জাহাঙ্গীরি। 11 কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সম্রাট জাহাঙ্গীর? 1627 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখন তোমাদের সৃজনশীল প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন? 1656 খ্রিস্টাব্দে। মনসবদারি প্রথা সম্পর্কে এর আগে লিখে দিয়েছি, ওটা খুব ভালো করে পড়বে। আর উদ্দীপকে জুলেখা বেগমের সাথে মুঘল আমলের কোন মহিষী নারীর মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো। সেটা হলো যে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান। উদ্দীপকে উল্লিখিত মহিলাটির সাথে মুঘল আমলের কোন মহিষী নারীর কৃতিত্ব? সেই নূরজাহানটা আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো, ওইখান থেকে তোমরা উদ্দীপক তৈরি করে নিবে। এই প্রশ্নটাও যে কোন সম্রাট তাজমহল নির্মাণ করেন? সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের পুত্র। সম্রাট আওরঙ্গজেবকে কেন জিন্দাপীর বলা হয়? তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন, ধর্মের প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন, এই জন্য তার উপাধি কি দেওয়া হয়েছিল? জিন্দাপীর। আর মাহমুদা খাতুনের সাথে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের মিল রয়েছে, চারিদিক দিক থেকেও তার মিল রয়েছে। এই দুইটা প্রশ্ন আমি দিলাম নূরজাহান সম্পর্কে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। উদ্দীপক, সৃজনশীল সব এই জন্য দুই ভাবে দেওয়া হলো। তোমরা দুইটার উত্তর তৈরি করবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের নূরজাহান পড়িয়ে দিব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে, কোশ্চেন জানা থাকলে তোমরা আমার কাছে কোশ্চেন করো, জেনে নাও। তোমরা ঠিকভাবে সবকিছু বুঝতে পেরেছো? জি ম্যাম। যাক, শুক্র আলহামদুলিল্লাহ। শোনো, তোমরা যে দুটা প্রশ্ন দিয়েছি সৃজনশীল, আর প্রত্যেকটা প্রশ্ন এখানে অনেকগুলো চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন আছে, যেরকম সৃজনশীল প্রশ্ন হয় সম্রাট আকবর থেকে, ধর্মীয় নীতি, রাজপুত নীতি, বঙ্গবিজয়, গুজরাট, তারপরে হলো দ্বিতীয় পানিপথের যুদ্ধ, বৈরাম খান। এগুলো তোমরা খুব ভালো করে শিখবে, যেগুলো